আপনি যে বলছিলেন যে অস্থিরতা আছে, এটা অস্বীকার করবার সুযোগ নেই। অস্থিরতা বহুমুখী। তার মধ্যে একটা হচ্ছে যেটি আপনি বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি বন্ধুত্ব এবং ঐক্যের পরিবর্তে ধীরে ধীরে সেটা অনৈক্য থেকে শত্রুতায় পরিণত হচ্ছে। এইটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া নিয়ে অস্থিরতা তৈরি হচ্ছে। নির্বাচন কি প্রক্রিয়ায় কবে হবে তার কোনো ক্লিয়ার কাট, বলছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে, কিন্তু সুনির্দিষ্ট এরকম কোনো রোড ম্যাপ, যেটা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি চাচ্ছে বা অন্য রাজনৈতিক দল কেউ কেউ চাচ্ছে, সেরকম আসছে না। ফলে এই যে বোঝাপড়ার একটা অনৈক্য, এটা নিয়ে একটা অস্থিরতা নিজেদের মধ্যে বিরাজ করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। সাম্প্রতিককালের কয়েকটি ঘটনা এটাকে নগ্নভাবে তুলে ধরে যে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সময়ে হবার কথা নয়। 16 বছর ফ্যাসিবাদের কালে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি যাদের দ্বারা ঘটত, বিশেষ করে খুন, সন্ত্রাসী কার্যক্রম, ধর্ষণ, চুরি ডাকাতি, বড় রকমের যেসব ঘটনা, প্রত্যেকটার যোগসূত্রে কোনো না কোনোভাবে সরকারি দল, ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগের সংশ্লিষ্টতা বেরিয়ে আসতো। এবং তখনকার বিশ্লেষণে এটা সামনে আসতো যে তারা নানানভাবে, যেহেতু একচাটিয়াভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের হাতে প্রচুর কাঁচা টাকা ছিল, ফলে তার অবৈধ ব্যবহার ছিল, অবৈধ টাকার অবৈধ ব্যবহার। তারা জানতো তারা কোনো অপকর্ম করলে তাদের বাঁচানোর জন্য বড় ভাই কিংবা অভিভাবক আছেন, তারা তাদেরকে এক সময় গিয়ে রক্ষা করবে। সুতরাং তারা যে কোনো অপকর্ম, ধর্ষণ, খুন এগুলা করতে সাহস পেত। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল। কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে অন্তত আওয়ামী ফ্যাসিবাদের যেই শক্তিরা এইরকম সন্ত্রাসী, ধর্ষক কিংবা খুনি ছিল, তারা তো এখন ওই আশ্রয় প্রশ্রয়ের লোভে সেই কাজটি করবে না। তাহলে এখন এই পরিস্থিতির মাথাচাড়া দিয়ে উঠল কারা? কেন এইখানে 8 বছরের একটা শিশু থেকে শুরু করে একটি গর্ভবতী নারী কেউ রেহাই পাচ্ছে না? কেন এখানে মোটরসাইকেল আরোহীরা এসে একজনকে উপর্যুপরি গুলি করে হত্যা করে পালিয়ে যাবার মতো ঘটনা ঘটছে? এরকম নানান রকমের লোমহর্ষক ঘটনা ঘটছে। এটা কারা ঘটাচ্ছে? এটা ঘটাচ্ছে হয়তো নির্দলীয় সন্ত্রাসীরা। তারা না ফ্যাসিবাদের ওই আশ্রয় প্রত্যাশী, কারণ তাদের পতন হয়েছে, তারা পালিয়েছে, না সরকারের আশ্রয় প্রত্যাশী। নির্দলীয় সন্ত্রাসী কি হয়? হয়, এক সময় ছিল, এরপর আর হয় না। হয়, এক সময় ছিল কম বেশি। সন্ত্রাসী নির্দলীয় হয়, কিন্তু তারা ওই যে বললাম, দলীয় সন্ত্রাসীরা কোনো না কোনো কারো আশ্রয় প্রশ্রয় পায়, এবং সবসময় সন্ত্রাসীরা আশ্রয় পায় মূলত সরকারের তরফ থেকে। কারণ সরকার যদি আশ্রয় না দেয়, তাহলে কোনো রাজনৈতিক দল বা কেউ আশ্রয় প্রশ্রয় দিতে পারে না। আপনি দেখবেন, আপনার হয়তো কারো কারো অভিযোগের তীর, চাঁদাবাজি, এটা নিয়ে বিএনপির দিকে যায়, বিএনপির কোনো নেতাকর্মী সাধারণ একটা অপকর্মে লিপ্ত হলেও সেটা সংবাদ মাধ্যমে আসলে তাকে বহিষ্কার করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। বিএনপি কিন্তু ওই তার দলের পরিচয়ধারী কোনো সন্ত্রাসী বা কোনো চাঁদাবাজের পক্ষে কিন্তু দাঁড়ানো নজির সাম্প্রতিককালে কিন্তু নাই। সুতরাং ওই আশ্রয় প্রশ্রয় কিন্তু বিএনপির দিক থেকে পাচ্ছে না, জামায়াতের তরফ থেকে সেটা পাচ্ছে না, ছাত্রদের তরফ থেকেও প্রত্যক্ষ আশ্রয় পাচ্ছে না। তাহলে যারা করছে তারা কারা? তারা তো এই রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় প্রত্যাশী না। সরকারের তরফ থেকেও তারা আশ্রয় প্রশ্রয় প্রত্যাশী হবার কথা নয়, কারণ এই সরকারের রাজনৈতিক দল নেই, তাদের এমন কোনো এজেন্ডাও নাই। তাহলে মাথাচাড়া দিয়ে উঠল কেন? এর পেছনে প্রধান কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতা, কারো কারো ইল মোটিভ। তারা ফ্যাসিবাদের লাঠিয়াল ছিল, কেউ কেউ পালিয়ে যাওয়ার পরে যারা আছে তাদের মধ্যে মেজরিটি অংশ ফ্যাসিবাদের লাঠিয়াল, তাদের পক্ষের খুনি এবং তাদের পক্ষের অপকর্মের দোষর ছিল। তারা এখন রং বদলে কোনো রকমভাবে চাকরি করছে। তারা উপরে যা দেখা, অনেকেরই মনে মনে আকাঙ্ক্ষা এই সরকার ব্যতিব্যস্ত হোক এবং বিতর্কিত হয়ে পড়ুক। আওয়ামী লীগের সেই অপকর্মগুলো যাতে ঢাকা পড়ে যায়, মানুষ যাতে বলতে শুরু করে যে এর থেকে আগেই তো ভালো ছিল, বা এখন তো উন্নতি হলো না, তাহলে আমরা এত জীবন দিলাম কেন, এইটা মনে মনে অনেকের চাওয়া। এইটা একটা। 2 হলো সরকারের তরফ থেকে ভুল আছে। ভুল কি? তারা তাদের কঠোরতা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। অপরাধীর প্রতি, সন্ত্রাসীর প্রতি, খুনির প্রতি, ধর্ষকের প্রতি যে কঠোরতা প্রদর্শন করা দরকার ছিল, সেখানে তারা তাদের মাধ্যমে এই কঠোরতা প্রকাশ এই বাহিনীর মাধ্যমেই করবে। কিন্তু বাহিনী 7 মাস চলে গেছে, বাহিনীতে রিশাফল করা,
চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। আর 7 মাস লাগে না, আপনি যদি 1 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতেন যে কনস্টেবল, এএসআই, এসআই পদে আপনি নিয়োগ দিয়ে 3 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষ থেকে নেবেন, এই ছাত্র জনতার পক্ষ থেকে নেবেন যারা ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশপন্থী, এবং তাদেরকে 3 মাসের ট্রেনিং দিয়ে আপনি কাজে জয়েন করাবেন এবং এই কাজের জয়েনিংয়ের সময় মনিটরিং হবে, এটাও পরবর্তীতে ট্রেনিং পিরিয়ড হিসেবে আপনি কাউন্ট করে তাদেরকে চাকরিতে স্থায়ী করবেন। এটা সম্ভব ছিল না এবং এই বুদ্ধি কি এদের নেই? এই বুদ্ধি এটা কি আমরা টকশোতে বা অ্যানালাইসিস হিসেবে অনেকে আমরা দেইনি? তাহলে 7 মাসে তার বিন্দুমাত্র নজির আপনি দেখতে পেয়েছেন? পাননি। তারা কোনো একটা ঘটনা ঘটবার সময় সব গোয়েন্দা বাহিনীর সব সদস্যই যে ফ্যাসিবাদের পক্ষে তা তো নয়, অনেকেই তো এই সরকারকে সহায়তা করতে চাচ্ছে এবং সাফারার গ্রুপ অনেকেই তো এখন দায়িত্বে আছেন। তাদের মধ্য থেকে তারা কেন এই তথ্যটা আগাম পায় না? তারা কেন একটা ঘটনা ঘটবার পরে তার ব্যবস্থা নিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে না? এখনও কেন 7 মাস পরে আমাদেরকে রাস্তায় নেমে আমারই সমর্থিত, আমারই সাপোর্টে বসানো সরকারের কাছে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে? সুতরাং কিছু ভুল আছে, এটাও মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই শত্রুতা মনোভাব না থাকতো তাহলে এটা কি বাড়তো না কমতো? ডেফিনেটলি কমে আসতো। আমি শুরুতেই বলছি, আপনি এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বলে আমি একমত পোষণ করে ওদিকে যাইনি। বাংলাদেশে শুধু এই শত্রুতা না, এই আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নয়, বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশপন্থী প্রশ্নে, নির্বাচন, ন্যায় বিচার, গণতন্ত্র, সুশাসন, আগামীর বাংলাদেশ, এই প্রত্যেকটা যে স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, ছেলেমেয়েরা রক্ত দিয়েছে, এই ছাত্র জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, এদের প্রত্যেকের প্রত্যাশা ভুলুণ্ঠিত হবে এই ঐক্যের অভাবে। এর নজির পৃথিবীর বহু দেশে আছে। মুক্তিযুদ্ধের সময় মেজরিটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং মুক্তিযুদ্ধ বিরোধীরা খুবই পরবর্তী সময় একদম সাপ্রেসড হয়েছিল। সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে অনৈক্যের কারণে আওয়ামী ফ্যাসিবাদ, ওই তৎকালীন ফ্যাসিবাদ মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক ধারণার আরেক শক্তি জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, সিরাজ শিকদারকে হত্যা করেছিল, সরবরাহ পার্টির অনেক কর্মীকে নেতাকর্মীকে হত্যা করেছিল, ভিন্ন মতের অনেককে করেছে। সুতরাং এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী, সেখানেও যদি একটি জাতীয় সরকার, ঐক্যের সরকার, বাংলাদেশপন্থী একটা শক্তির আবির্ভাব সমন্বিতভাবে ঘটতে পারত, তাহলে ওই অনৈক্য, ওই খুনোখুনি কিন্তু হতো না। এইবারও গণ অভ্যুত্থানের পরে প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, প্রধান আরেক রাজনৈতিক শক্তি জামাত ইসলামী, ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, তাদের ইয়াংদের মধ্যে যে একটা ইনফ্লুয়েন্স আছে, তারা বামপন্থী, ডানপন্থী ছোট দল হলেও তাদের ব্যক্তি পর্যায়ে ইনফ্লুয়েন্স অনেক, এরকম অনেক নেতা আছে আমরা জানি। এরা যদি সবাই একমত হতে পারে বেসিক কিছু প্রশ্নে, যে আমরা এমন কোনো আচরণ করব না যার ফলে ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনী, কোনো গোষ্ঠীকে ফ্যাসিবাদের আবার পুনর্বাসনের জন্য তারা কোনো কলকাঠি নাড়বে সেই সুযোগ দেব না। এর মূলে হচ্ছে ঐক্য। এই ঐক্য বিনষ্ট হতে হতে, আগেই বলেছি আমি, বৈরিতায় পরিণত হচ্ছে। এই বৈরিতা নিজেদের মধ্যে সহিংসতায় পরিণত হওয়ার আগে এই সব দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের অনুধাবন করা উচিত এবং তাদের মধ্যে ডায়ালগ হওয়া উচিত যে 16 বছর আমরা প্রত্যেকে মার খেয়েছি, প্রত্যেকে জেল খেটেছি, প্রত্যেকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি, প্রত্যেকের সদস্য, এদের দলের সদস্য নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, আয়না ঘরে গিয়েছে। সুতরাং সেই তাদের মধ্যে কি ক্ষমতার লোভ, কোন প্রাপ্তির লোভে তাদের মধ্যে এই অনৈক্য আবার তৈরি হচ্ছে? তারা, জনগণ যাকে রায় দেয় সে তো পাবে। আপনি নির্বাচনী রাজনীতি যখন নির্বাচন শুরু হয় তখন করবেন, নিজের লাভ অর্জনের জন্য যা করার করবেন, কিন্তু সেটা এমন পর্যায়ে যাবেন না যেটাকে কেন্দ্র করে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা তো তাদের মাথায় রাখতে হবে।